আজকে আমার দিনের 24টা ঘন্টা কাটাতে চলেছি স্টেশনের ভেতরে। শর্ত একটাই, খাওয়া ঘুমানো সব কিছু স্টেশনের ভেতরেই করতে হবে। যেখানে আমি ট্রাভেল করতে চলেছি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, পশ্চিমবঙ্গের শুরু থেকে একদম শীর্ষ পর্যন্ত পৌঁছাবো। আর কভার করব অলমোস্ট সম্পূর্ণ পশ্চিমবঙ্গের বড় বড় স্টেশনগুলি, যেমন মালদা, ফারাক্কা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো স্টেশনগুলি। আপনি কি জানেন খড়গপুরের স্টেশনটি নির্মাণ করা হয়েছিল 117 বছরেরও বেশি সময় আগে? সব কথাই আলোচনা করব একের পর এক। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের দিনের জার্নি শুরু হওয়ার কথা ছিল সকাল 5টা বেজে 10 মিনিটে, কিন্তু ভারতীয় রেল তা কি কখনো সময়ে চলেছে? 6:40-এর ট্রেন, যা আসতে সময় লেগে দিয়েছে প্রায় 10টা। আমি এই কথা বলে লোকেদের কষ্ট দিতে চাই না, ভারতবর্ষে এত বছর ধরে ট্রেন চলছে। আজকের প্রধানমন্ত্রী, যিনি ভারতের ভালোভাবে ট্রেন চালাতে পারে না, সে নাকি আবার পুরো দেশ চালাবে। আবার নাকি শুনেছিলাম 2023-এর মধ্যে বুলেট ট্রেন চালু করা হবে। অমনিতে নাচতে পারে না, তার উপরে আবার স্টেজ দরকার। এইদিকে আজকের ট্রেনটা লেট করে খুব ভালোই করেছে, নইলে সকালের ট্রেন আর ধরতে পারতাম না, ঘুম ভেঙেছে খুব লেটে। ওই দিকে আর যাচ্ছি না, আর যেই দিকে যাচ্ছি সেই জায়গাটাও খুব ভালো না। জেনারেল ডাব্বাতে, যাকে আমাদের ট্রেনের নরকও বলতে পারেন, স্টেশনের বগিগুলোতে এমনভাবে ঠেসে ঢুকিয়ে দেওয়া হয় যেখানে মানুষের দাঁড়ানো তো দূরের কথা, দম নেওয়াও খুব কষ্টকর হয়ে পড়ে। খুব ভয়ানক এই জার্নি। এই হচ্ছে আমার খড়গপুরের রুম, যেটাকে আমি ছেড়ে এখন চলেছি। আমি রয়েছি একদম 6তলা বিল্ডিংয়ের ওপরে, রেশমির 6তলা বিল্ডিং। প্রতিদিন প্রায় 100টা সিঁড়ি ভেঙে উঠতে নামতে হয়। হিসেব করলে দেখা যাবে 600 সিঁড়ি তো আরামসে প্রতিদিন ওঠানামা হয়। এই রুমটাকে ছেড়ে আমি এবার চলেছি। এখন বাজে সকাল 8:30 এবং আমি বেরিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। ট্রেনটা ছিল 6:48-এ, কিন্তু আমাদের ভারতীয় রেল কখনো কি সময়ে চলেছে? তো এটা প্রায় 3 ঘন্টা মতো 4 ঘন্টা মতো লেট, যেটা আসছে 11টার দিকে। সো আমি এবার ওই দিকেই এগোবো, ঠিক আছে? এখন আমি রয়েছি খড়গপুর স্টেশনটিতে, যেটিকে বানানো হয়েছিল 1898 থেকে 1899 খ্রিস্টাব্দের দিক। বেঙ্গল নাগপুর রেলওয়ে সম্প্রসারণের অংশ ছিল এই রেলওয়ে। পরবর্তীতে রূপনারায়ণ নদীর উপরে তৈরি হওয়া ব্রিজের কারণে সরাসরি হাওড়ার সঙ্গে সংযুক্ত করা হয়। এই রেল স্টেশনটিকে দক্ষিণ পূর্ব ভারতের প্রবেশদ্বারও বলা হয়, যেখানে সরাসরি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের দূরপাল্লার ট্রেন থেকে শুরু করে লোকাল ট্রেনের সংযোগ রয়েছে। বহু বছর ধরেই বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্মের খিতাবটা নিজের নামেই রেখেছিল। এখন বিশ্বের 4র্থ দীর্ঘতম প্ল্যাটফর্ম। খড়গপুরে 6:48-এর ট্রেন। আমি দেখলাম যে এই ট্রেনটা আসছে 11টার দিকে, তো আমি ভাবলাম একটু লেটে যাব। হঠাৎ করে দেখি 10:17-য় ঢুকিয়ে দিচ্ছে। তার জন্য তাড়াহুড়ো করে র্যাপিডো বুকিং করে 15 টাকার টিকিটকে 80 টাকা দিয়ে এসেছি। আসার পরে এখনও পর্যন্ত ট্রেন ঢুকেনি, 11টা বেজেই গেছে। এখন কখন ঢুকবে সেটা নিয়ে হচ্ছে চিন্তাভাবনা। প্রতি সময় দেখাচ্ছে 11টার সময় ঢুকে যাবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম অ্যানাউন্সমেন্ট দেখছি না। কোন প্ল্যাটফর্মে লাগছে, কি হচ্ছে না হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। এখন আমার ট্রেনটি বিরামহীনভাবে দীর্ঘ পথ চলবে। ট্রেন ছোটে চলবে তার দীর্ঘ গতিতে, মাইলের পর মাইল পাড়ি দেবে এক বিশাল পথ। ততক্ষণ এটি থামছে না যতক্ষণ পর্যন্ত ডানকুনি না পৌঁছাচ্ছে। ডানকুনি হাওড়া জেলার একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, যাকে বানানো হয়েছিল 1917 খ্রিস্টাব্দের দিকে হাওড়া বর্ধমান কড লাইন নির্মাণ করার উদ্দেশ্যে। পরে 1932 খ্রিস্টাব্দে দমদম এবং ডানকুনির সঙ্গে একটি কড লাইন আবারও যুক্ত করা হয়। হাওড়া স্টেশনের চাপ কমাতে বিশাল ভূমিকা পালন করে এই স্টেশনটি, যেখানে উত্তর পূর্ব, দক্ষিণ ভারত, পূর্ব ভারতের বহু দূরপাল্লার ট্রেন এখানে থামতে দেখা যায়। একে মালবাহী ট্রেনের হাবও বলা হয়ে থাকে। আজকের যেই ট্রেনটা ধরেছি সেই ট্রেনে ভিড় সত্যিই নরকের মতো। এই ট্রেনটা আসছে বহু দূর থেকে, ব্যাঙ্গালোর, তারপর চেন্নাই, তারপর তেলেঙ্গানা নিয়ে, উড়িষ্যা নিয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছে। মানে যত পরিমাণ লোক আছে, আসামের লোক, সবাইকে ধীরে ধীরে করে ভরে নিয়ে এসছে। প্রায় 4 থেকে 5 দিনের ট্রেন চলে। ভাবতে পারছেন কত মানুষের ভিড়? প্রায় সব মানুষ ভরে আছে। বহু কষ্টে একটা সিট পেয়েছি। একটা ছেলে কি হয়, ও এক সময় দাঁড়ালে আমি বসি এবং ও বসলে আমি দাঁড়াই, এরকম করে করে এগোচ্ছি আর কি। 132 কিলোমিটার, আবারও ছুটবে আমার ট্রেন। হ্যাঁ, তারপরেই তো রয়েছে আমাদের বিশ্ববিখ্যাত বোলপুর শান্তিনিকেতন স্টেশন, যাকে বিশ্ববিখ্যাত শান্তিনিকেতনের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে। এই স্টেশনটি বহু বহু বছর আগে, অর্থাৎ 1860 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। পরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতীয় বিশ্ববিদ্যালয় ও শান্তিনিকেতন যখন নির্মাণ হয়, এই স্টেশন আন্তর্জাতিক পর্যটকদের কাছে কিন্তু বিশাল খ্যাতি স্থাপন করেছিল। 3টি প্ল্যাটফর্মযুক্ত ইস্টার্ন রেলওয়ের একটা
ছোট অংশ এই স্টেশন। আর বলে রাখি এই স্টেশনটা কিন্তু বীরভূম জেলায় অবস্থিত। ট্রেনের সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ভ্যান্ডরদের কথা, সত্যি কথা বলছি। এরা যখন জিনিস বিক্রি করে আর জিনিস বিক্রি করার সময় যে সে জিনিসটাকে এমনভাবে বলে মানুষের কাছে, সত্যিই শুনতে ভালো লাগে। এদের জীবনের কষ্টর কথা ভেবে দেখুন, যেই জায়গায় আমরা যেতে চাই না, এত ভিড়ের কারণে আমরা বাথরুম পর্যন্ত উঠে যাই না, তারা এই কামরা থেকে ওই কামরা পর্যন্ত দৌড়াদৌড়ি করে। তারপর সারাদিন দাদা চা চা চা, এত কষ্টের মাঝখানে সারাদিন মেজাজ না হারিয়ে এইভাবে হাসি মুখে যে কাজটা করা, সত্যি স্যালুট জানাই এদের। এরপর বীরভূম জেলার আর একটি সবচেয়ে বৃহত্তম রেলওয়ে স্টেশনের কাছে রয়েছে, যাকে বীরভূম জেলার সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে হিসাবে বলা হয়ে থাকে, যেখান থেকে প্রতিদিন 100টিরও বেশি এক্সপ্রেস সুপারফাস্ট ট্রেন চলাচল করে। এই টার্মিনালের নামটি হলো রামপুরহাট রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি বাংলার ঐতিহাসিক টেরাকোটা মন্দিরের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে। এই দিকে কিন্তু দিনটা গড়িয়ে এসেছে রাত, কিছুই দেখা যাচ্ছে না নিউ ফারাক্কার। এইটা কিন্তু বিকেলবেলা পৌঁছানোর কথা, কিন্তু ট্রেনটা প্রায় 5 ঘন্টা লেট, যার কারণেই অসুবিধাটা হয়েছে। এরপরে স্টেশন যেখানে 2.28 কিলোমিটার দীর্ঘ ব্রিজ নির্মাণ করা হয়েছে 1971 খ্রিস্টাব্দে, যার মাধ্যমে উত্তর ও দক্ষিণ রেলওয়ের যোগাযোগ কিন্তু খুব ভালোভাবে করা যায়। এই ব্রিজ ছাড়া উত্তর এবং দক্ষিণ ভারতের রেলওয়ের কথা ভাবাই যায় না। আমি কথা বলছি নিউ ফারাক্কা জাংশনের। 4টি প্ল্যাটফর্ম, 5টি ট্রাক দ্বারা নির্মিত, 30 মিটার সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত এই রেলওয়ে স্টেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ব্রিজটিকে নির্মাণ করা হয়েছে গঙ্গা নদীর উপরে, যা মাত্র কিছুটা দূরে গিয়ে বিভক্ত হয়েছে, যার পূর্বমুখী ধারা পদ্মা নাম নিয়ে চলে গিয়েছে বাংলাদেশের দিকে, আর দক্ষিণমুখী ধারা ভাগীরথী নাম নিয়ে পরে হুগলি নাম নিয়ে বয়ে চলেছে ভারতবর্ষের উপর। এই রুটে যারা লোক ছিল তারা বলছে যদি মালদা টাউন আসে ওখানেই পুরো খালি হয়ে যাবে, তুমি বসার সুযোগ পাবে। অথচ আমার মোট কামরা থেকে মোট 2 জন মালদার লোক নেমেছিল। একের পর এক স্টেশন পার করে এখন আমি চলে এসেছি, আবার এখানে দুবার ঘুরেও গিয়েছি আমাদের ভারতবর্ষের আমের জন্য বিখ্যাত মালদা জেলার প্রধান স্টেশন মালদা টাউন রেলওয়ে। এটিকে বানানো হয়েছিল 1959 খ্রিস্টাব্দে, যেখানে 7টি প্ল্যাটফর্ম, 26টি ট্রাক দ্বারা বানানো এই বিশাল স্টেশন, যেখান থেকে অতি সহজে গৌড়, পান্ডুয়ার মতো অসংখ্য মধ্যযুগের স্থাপত্যগুলিতে পৌঁছানো যায়। আর কিছুমাত্র দূরেই রয়েছে কিষণগঞ্জ রেলওয়ে স্টেশন, যা এই রুটের একটি মাত্র স্টেশন, যা একদম বিহারে গিয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে খুব একটা দূরে নয়, একদম কাছে অবস্থিত, যাকে 1915 খ্রিস্টাব্দে দার্জিলিং হিমালয় ন্যারো গেজওয়ে লাইন হিসাবে নির্মাণ করা হয়েছে। এই মুহূর্তে আমার ট্রেনটা সম্পূর্ণ খালি হয়ে গেছে। এই স্টেশন পৌঁছাতে পৌঁছাতে বুঝতে পেরেছিলাম আসামের পরে সবথেকে যেখানকার বেশি লোকটি এই কামরায় ভরা ছিল সেটা হলো বিহারের। ট্রেনটা এমন অবস্থা হয়ে গেছিলো যেখানে আরামে 2টো মানুষ একটা সিটে করে ঘুমাতে পারবে। এবার আমি চলেছি বিশ্বের ঐতিহাসিক দার্জিলিং হিমালয়া টয় ট্রেনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ টার্মিনালে। দেশভাগের পরে 1947 খ্রিস্টাব্দে উত্তর এবং আসামের মধ্যে রেলওয়ে সংযোগের জন্য নির্মাণ করা হয়েছিল এই রেলওয়ে স্টেশনটি। এই দিকে মালদার পথ থেকে কিন্তু বিশাল জল নেমেছে, যার কারণে ঠান্ডা পরিবেশ আর বাইরে থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস আমার চোখকে আর বেশি সঙ্গ দেয়নি। এক বিশাল ঘুমের মিছিল যেন প্রতিটা চোখের পাতায় এসে জমা হয়েছিল। দেখতে দেখতে কখন যে ঘুম ধরে গেছে বুঝতে পারিনি। পার হয়ে গেছে কোচবিহার, পার হয়ে গেছে আলিপুরদুয়ার, তারপরে আসামের আরও 1-2টি স্টেশন। অবশেষে আমি পৌঁছেছিলাম আমার গন্তব্যস্থল আসামের নিউ বঙ্গাই রেলওয়ে স্টেশনের কাছে।